হ্যাঁ, কিছু শিখতে হবে। ওকে, এই কথা 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 একটু কম বলবো আমরা। দেখো, আজকে হচ্ছে আমরা বাংলাদেশের শিল্পের কয় নম্বর ক্লাসে? হ্যাঁ, 1 নম্বর ক্লাস। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। সামনে ওকে, এই না ফ্যান দিলে দিও মা। আচ্ছা, লাগবে না, থাক। এবার আমরা একটু আলোচনা শুরু করি। দেখো, প্রথম শব্দটা কি বলতো? বলো, এটা একটু বোঝার চেষ্টা করি। শিল্প জিনিসটা আসলে কি? আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানে যাই তখন দেখি এক পাশে হচ্ছে কাটিং চলে। কি চলে বাবা? আর পাশে হচ্ছে সেলাই। কি চলে বাবা? আর পাশে হচ্ছে তোমার চেকিং চলে। কি চলে বাবা? কাপড়গুলো ঠিকঠাক আছে কিনা সবকিছু দেখাশোনা চলে। তাহলে এই যে দেখো, এগুলো সবগুলো হচ্ছে একটা একটা ইউনিট। সবগুলো একটা একটা কি? বলো না, বলো না। আর এই ইউনিটগুলোকে অর্থনীতির ভাষায় বলা হয় প্লান্ট। কি বলা হয় বলো তো? বলো, কি বলা হয়? এটা একটা কি বলো তো? প্লান্ট। এটা একটা কি? প্লান্ট। আর এরকম একাধিক প্লান্ট নিয়ে একটা ফার্ম হয়। এটা কি হয়? বা প্রতিষ্ঠান হয়। ধরে নাও আমরা এটা ধরলাম, এটা হচ্ছে এর ফার্ম, আবুলের। কার বলো তো? এরকম বাবুলের একটা আছে, বাবুলের আছে একটা ফার্ম। এই ফার্মের ভিতরে এগুলো কি বলতেছি যে এগুলো কি? ইউনিট বা প্লান্ট। আবার আবুল, বাবুল, সাবুল, এর একটা কি আছে বলতো? এটা কি? এটা কি বলতো? বি এর কি? সি এর। আর এই ফার্মের ভিতরে এগুলো কি? ইউনিট, অথবা আমরা কি বলবো? অর্থনীতির ভাষায় বলে প্লান্ট। তাহলে খেয়াল করো, এরা যদি সবাই পোশাক তৈরি করে, সবাই কি তৈরি করে? সবাই কি তৈরি করে? পোশাক তৈরি করে। এও পোশাক তৈরি করতেছে, ও পোশাক, ও পোশাক তৈরি করতেছে। আর এটা হচ্ছে একক প্রতিষ্ঠান, এর ওটা একক প্রতিষ্ঠান, এরও একক প্রতিষ্ঠান। তাহলে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী। কি বলেছে বলতো? এরকম যদি একা একা প্রতিষ্ঠান বলি তখন এগুলোকে বলা হয় ফার্ম। কি বলা হয়? আর যখন আমি সবগুলোকে একসাথে বলবো তখন সেটা হয়ে যাবে শিল্প। কি হয়ে যাবে? তাহলে একই রকম দ্রব্য উৎপাদনকারী যদি একটা একটা প্রতিষ্ঠান থাকে সেগুলোকে আমরা কি বলবো? আর ফার্মগুলো একসাথে আমরা কি বলবো? তাহলে সবাই যেহেতু পোশাক উৎপাদন করতেছে তার মানে এটা কি শিল্প? সবাই যদি পাট নিয়ে কাজ করে তখন কি হবে? সবাই চা নিয়ে কাজ করলে, সবাই চামড়া নিয়ে কাজ করলে, সার নিয়ে কাজ করলে, যেটা দিয়ে কাজ করুক সবাই যদি একই রকম জিনিস উৎপাদন করে সবাইকে একসাথে কি বলবো? কিন্তু মনে করো চামড়া উৎপাদন করতেছে, তাদের মধ্যে একজন মকলেস, তার মধ্যে একজন কি? মকলেসের যে দোকান, ওটাকে কি শিল্প বলা যাবে? মকলেস একটা কি বলতো? মকলেস একটা কি? এরকম মকলেস, চকলেস, বকলেস, এরা সবাইকে মিলে একসাথে কি বলবো আমরা? সবাইকে মিলে কি বলবো? তাহলে আমরা কথাটা একটু সুন্দর করে গুছিয়ে লিখি। লিখো সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী। সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে, বাবা কি প্রতিষ্ঠান? একক প্রতিষ্ঠানকে কি বলে বলছি বাবা? ফার্ম বলে। কি বলে? ফার্ম বলে। আমার লেখা একটু বান্ডারি টাইপের আছে, লিখছো? লিখছো? তাহলে ফার্ম মানে কি বলতো? ফার্ম মানে কি বলেছি? একক প্রতিষ্ঠান। কয়টা প্রতিষ্ঠান? এবার লিখো সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠান বা ফার্মের সমন্বিত গ্রুপকে কি বলে বলো তো? কি বলে?
শিল্প বলবো। তাহলে শিল্প মানে কি একটা প্রতিষ্ঠান নাকি সকল প্রতিষ্ঠান? সকল প্রতিষ্ঠান বলতে আসলে কি বোঝাচ্ছি বলতো? পারবে সমন্বিত রূপকে বোঝাচ্ছি। ঠিক আছে, লেখা শেষ সবার? ফ্যানগুলো অফ করে দিই। শুধু শুধু দাদা বললে আবার এটার আওয়াজটা ঠিক থাকবে না। আমি এগুলো যদি ঠিক বন্ধ না করি আমার হচ্ছে তোমার এখানের আওয়াজটা ঠিক থাকবে না। যারা ক্লাসগুলো করবে সে আমাকে বকা দিবে। যদি বেশি দরকার হয় ওই সাইডের ফ্যানটা দিয়ে ওদিকে চলে যাও। তোমাদের একটা দিব, ও একটা দেওয়া দরকার। ঠিক আছে, হয়েছে। যা লাগবে তার ওই পাশে চলে যাও ভাই। লাগতে পারে, সমস্যা নাই। সবার তো একরকম না। আমার নিজেরও গরম লাগতেছে, আমি জাম্বলিকে ড্রেস পরে আসছি। কিন্তু আমার কথা হচ্ছে এখানে নারী দিছস দিন থাকলে হচ্ছে। হ্যাঁ, এবার আমি বুঝছি তুই হার সুবিধা হতে। তাহলে একই রকম দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠান হলে সেটাকে কি বলবো? একক প্রতিষ্ঠান হলে কি বলবো? আর সকল প্রতিষ্ঠানকে একসাথে কি বলবো? বলো না, কি বলবো? শিল্প বলবো। এবার শিল্পের কাজকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমরা কখনো এটা দেখছো কিনা বলো তো? এই জিনিসটা খাইছো কখনো? খাইছো? এই বিস্কুট যারা খাও নাই তারা জানো এটা কোথায় থেকে হয়? হ্যাঁ, আটা থেকে হবে, না হয় ময়দা থেকে হবে। এই আটা বা ময়দা কোথায় থেকে হয় জানো? হয় ধান থেকে হবে, না হয় গম থেকে হবে। এবার একটু বুঝার চেষ্টা করো। আমরা যে বিস্কুটটা খাচ্ছি এটা এমনি এমনি আসে না, সেটা কোথায় থেকে আসতেছে? কারণ এটা হচ্ছে তোমার কৃষি পণ্য। কি পণ্য বলো তো? অর্থনীতিতে এগুলোকে বলা হয় প্রাথমিক দ্রব্য। কি দ্রব্য? বা কি দ্রব্য? প্রাথমিক দ্রব্য। ওকে কি বলা হবে? বলা কি দ্রব্য? ওকে কি বলা হবে? মাধ্যমিক দ্রব্য। ওকে কি বলা হবে? এই যে দেখো, এটা কি বই পড়ে বের করতে হয়েছে নাকি নিজে থেকে? এটা নিজে থেকে যে বলছো 12 বছরের অভিজ্ঞতায়। কয় বছরের অভিজ্ঞতায়? যে চূড়ান্ত শব্দটা মাথার ভিতরে আনতে পারো নাই তার 12 বছরে পড়ালেখা জিরো। তোমরা 12 বছর পড়তেছো না এখন? তো 12 বছর অভিজ্ঞতা বলছে, হাসছো কেন? আমি যে পড়াচ্ছি আজকে আমার কয় বছরের অভিজ্ঞতা জানো? আমি পড়ছি 12 বছর এরকম। আমি তো এখনো পড়তেছি। তাহলে কয় বছরের অভিজ্ঞতা? মাইসে বলে যে শুধু 5 বছর 10 বছর। আমার তো অনেক বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। এই তাহলে 12 বছরের অভিজ্ঞতায় তুমি একটা শব্দ শিখছো, সেটা কি? এই চূড়ান্ত শব্দটা যার মাথার ভিতর থেকে আসে নাই তার মানে সে 12 বছরের কিছু শিখে থাকে, সত্য কথা। আর যার মাথা থেকে যে বুঝতে পারছে এটা যেহেতু শেষ, তার মানে এটা চূড়ান্ত দ্রব্য। এবার আমি একটা কথা বুঝাতে চাচ্ছি। এই আটা বা ময়দা এটা কি বাতাস লেগে, দামের বাতাস লেগে আটা ময়দা হয়ে গেছে? আটা থেকে যে বিস্কুট হয়েছে এটা বাতাস থেকে হয়েছে? তোমরা এটাকে চিনো? এটাকে চিনো? এটাকে চিনো? এই তুলা বাতাস থেকে কি সুতা হয়? সুতায় বাতাস থেকে কি কাপড় হয়? এই যে এখান থেকে যে এখানে হবে, এখানের মধ্যে একটা কাজ চলে যেটার নাম হচ্ছে প্রক্রিয়াকরণ। কি করণ বাবা? বলা কি করণ? প্রক্রিয়াকরণ কি শুধুমাত্র প্রাথমিক থেকে মাধ্যমিকে হয়? মাধ্যমিক থেকে কোথাও হয়? চূড়ান্ততে হয়। এই প্রক্রিয়াকরণের কাজটা যে করে তাকে কি বলে? যে কি বলো? যে বলো যে কাজটা করাটাই হচ্ছে শিল্প। কাজটা করাটাই কি? তাহলে আমরা কথাটা একটু সুন্দর করে গুছিয়ে বলি। আমরা লিখবো প্রাথমিক দ্রব্যকে। কি লিখবো বলো তো? হ্যাঁ, লিখো প্রাথমিক দ্রব্যকে। প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রক্রিয়াকরণের মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর। প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রক্রিয়াকরণের মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে বলো? শিল্প বলে। এই যে প্রসেসটা বুঝে গেছি। এই যে শিল্প কাকে বলে আমরা কয়টা সংজ্ঞা শিখলাম তাহলে? তিনটা? দুইটা। এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা লিখতে পারবো। লিখছো? তাহলে প্রাথমিক দ্রব্যকে কাকে বাবা? প্রাথমিক দ্রব্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে
চূড়ান্ত। ও বাবা 17 জন হয়ে গেছে এখানে। এগুলো কোথা থেকে আসে? কিছু আগে আমি এই দেখছস সো গাড়ি ব্যাপার ঠিক আছে, ওইটা যাওয়া এইগুলো থাকে। কিন্তু এতগুলো স্টুডেন্ট এখানে ক্লাস করে ফেললে আমি বিকেলে কি পড়াবো, কাকে পড়াবো? যাই হোক, এবার একটু খেয়াল করো, এগুলো জাস্ট রেকর্ড করার জন্য, এগুলো ইউটিউবে চলে যাবে, এই জন্য রেকর্ড করার জন্য ক্লাসগুলো দেওয়া, নাহলে আর কিছু না। এখন আমরা শিল্প কাকে বলে বলতে পারবো? আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো তো। অর্থনীতির মূল চালিকা শক্তি কি বলছি বলতো? বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? হ্যাঁ, অর্থনীতির মূল চালিকা শক্তি কি? ও ভাই পড়াই নাই? অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। কে বলো না? কিন্তু একটা কথা বলে রাখবা, অর্থনৈতিক মূল চালিকা শক্তি কে? কৃষি। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের কি বলেছে বলো তো? কথা বলে না। অর্থনৈতিক মূল হাতিয়ার কি বলেছে বাবা? বলো না কি বলেছি? হ্যাঁ, তাহলে কনফিউশন, এখানে যাতে কনফিউজড হওয়ার কোনো সুযোগ না থাকে। আমি লিখে দিয়েছি, দুইটাই লিখো। প্রথমে লিখো অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার হচ্ছে শিল্প, ব্র্যাকেটের ভিতরে আবার অর্থনৈতিক মূল চালিকা শক্তি কৃষি, এটাও লিখে রাখো। তাহলে আমরা যাতে কনফিউজড না হই। পরীক্ষাতে আর প্রথম অধ্যায় থেকে ভাই তোমার শরীর চলে রক্তের মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, পুরো শরীরে কাজ কাম চলে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে না? তাহলে রক্ত হচ্ছে আমাদের চালিকা শক্তি। এর চালিকা শক্তি রক্ত আসবে কোথায় থেকে? খাবার থেকে। খাবারটা হচ্ছে হাতিয়ার, ঠিক আছে? হ্যাঁ, এই টাকা দিবে এই কৃষির পণ্যগুলা। এই দেখো, তুমি যে বিস্কুট খাচ্ছ, বিস্কুটের যে ধান দিচ্ছে, ধান টাকা দিচ্ছে কৃষি। যদি ধান না দিচ্ছে চলতো না রে ভাই। তাহলে অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে কৃষি, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার কে? হ্যাঁ, দেখিও আবার ভুলে যাইলে কিন্তু কেস খাই যাবা, এটা বলে দিচ্ছি। লেখা শেষ সবার? আমরা যখন কৃষি পড়েছিলাম, কি পড়েছিলাম বলো? এর আগের ক্লাসে যখন আমরা কৃষি পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম প্রথমে কৃষি সম্পর্কে জানছিলাম, তারপর কি জানছিলাম বলো কি জানছিলাম? এই যে জিনিসগুলো যাদের এখনো মুখস্থ হয় নাই, যে কোনটার পর কি পড়ছি, ভাই তোরা কি পড়বে আমি জানি না, এগুলো মুখস্থ হয়ে যেতে হবে। যে আমি প্রথমে কৃষি পড়বো, কৃষি কাঠামো পড়বো, কৃষির উপকার পড়বো, কৃষির খাবার এবং কৃষি জোট পড়বো, হাবে যাবে এগুলো পড়বো। এগুলো সিস্টেমেটিক্যালি যার প্রসেসে মনে থাকবে না, ও এগুলো পড়া যে কথা না পড়া একই কথা ভাই। এখানে পড়, যেখানে পড়বে পড়গা, পড়লেও যে কথা না বলে একই কথা। আমি যে পড়াচ্ছি এখানে, আমি এতক্ষণ যা আলোচনা করছি, কাকে নিয়ে আলোচনা করছি? শিল্পকে নিয়ে আলোচনা করছি। এরপর কি পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা তোমার মাথার ভিতরে চলে আসতে হবে। তাহলে আমরা ওদিন কৃষি নিয়ে আলোচনা করছি, এরপর কি নিয়ে আলোচনা করছি? একইভাবে এখানে কি আলোচনা করছি? তাহলে লিখো শিল্প কাঠামো। আমাদের আলোচ্য বিষয় কি বলতো? শিল্পের কাঠামো, স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রি। শিল্পের কাঠামো। আজি গলায় দিয়ে দিবে। তোরা যাই হই না, গলা একদিন বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে। 1 নম্বর, শিল্পের উপঘাত কি বলেছে বাবা? শিল্পের উপঘাত। ও, এটা তো বক্স হবে সুন্দর করে একটা, ঠিক আছে? শিল্পের উপঘাত কি লিখেছি বলতো? আচ্ছা, শিল্পের উপঘাতের অধীনে লিখো বাংলাদেশের শিল্প খাত 4টি উপখাতের সমন্বয়ে গঠিত। সমন্বয়ের পরে হবে না, সমন্বয়ে গঠিত। তাহলে বাংলাদেশের শিল্পের উপখাত কয়টি বলতো? বাংলাদেশের শিল্পের উপখাত কয়টি? কৃষির উপখাত কয়টি ছিল? তাও 4টি। দিছো লিখছো? কি কি লিখবো একটু? এই কৃষির উপখাত কয়টি? কি কি ছিল? শস্য, শাকসবজি, প্রাণীজ, বনজ, মৎস্য। এখানেও এভাবে মুখস্থ রাখতে হবে। ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তারপর লিখো খনিজ ও খনন, তারপর লিখো বনজ বনন, নাকি বিদ্যুৎ
পানি, আচ্ছা বিদ্যুৎ গ্যাস পানি লিখি, বিদ্যুৎ গ্যাস ও পানি। ওকে স্যার। এবার হচ্ছে নির্মাণ, ম্যানুফ্যাকচারিং, খনিজ খনন, বিদ্যুৎ গ্যাস পানি, আরেকটা কি বলছো? নির্মাণ লিখছো? লিখতে পারো না এখন। এবার এটা গেল কি বলতো, শিল্পের কি গেল যে উপখাত। এরপর লিখো 2 নম্বর লিখো মালিকানার ধরন। মালিকানার ধরন, শিল্পের মালিকানাটা কেমন একটু আমরা একটু বলি। হ্যাঁ, মালিকানার ধরন লিখছো? এবার একটা ঘটনা শুনো। মির্জাফর যখন মির্জাফরি করছে তখন নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছে। গসটি বেগমের ছেলে মির্জাফর না? এই মির্জাফরের মায়ের নাম কি? হ্যাঁ, মাথা ফাটালে এমনি। মির্জাফরের মায়ের নাম হচ্ছে গসটি বেগম। খালা ছিল, খালার ছেলে ছিল তো একটু, তারপরে একটু বাসা গিয়ে দেখিস। আবার যতদূর মনে হচ্ছে গসিটির ছেলে ছিল হচ্ছে মির্জাফর। পালক ছেলে ছিল না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, বাংলা স্যারকে জিজ্ঞেস করতে হবে। এখন আবার কয়টা শুনো তো, মির্জাফরে যখন মির্জাফর করছে 1757 সালে, কত সালে? বাংলার মানুষ হেরে গেছে। মির্জাফর করছে মানে কি, বাংলা মানুষ হেরে গেছে। কারা জিতছে বলো তো? ব্রিটিশরা। ওখান থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর, কয় বছর? 190 বছর তোমাদেরকে ফিরাইছে, তোমাদেরকে বেদরণ ফিরাইছে। 47-এর পর 1971 পর্যন্ত তোমাদেরকে পাকিস্তানে ফিরাইছে। আমি ছিলাম, আমি তখন এখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম। তখন আমি ছিলাম ব্রিটিশ, আমার নাম ছিল লর্ড জয়। এই যে বাংলা বিভক্ত, এটা কে করছে? এটা তো আমি করছি। আচ্ছা যাক, এদিকে আসো। এই শোন, 190 বছর ব্রিটিশ ফিরেছে, 25 বছর পাকিস্তানে ফিরেছে। ফিরানোর পর কত সালে স্বাধীন হয়েছে? 1971 সালে যখন স্বাধীন হচ্ছে, দেখো তখন আমাদের সম্পদগুলো নিয়ে গিয়ে তোমার হচ্ছে যারা পাকিস্তানে ছিল তারা তাদের এলাকার মধ্যে রাজত্ব করে হচ্ছে বা শিল্প কারখানা গড়ে তুলছে। আমাদের দেশের ভিতরে যে আমরা যে দেশের ভিতরে আছি সেখানের মধ্যে যে গুটি কয়েক শিল্প কারখানা ছিল, এই শিল্প কারখানাগুলো মানে অল্প কিছু ছিল। এগুলো কি করছে 1972 সালে, কত সালে বাবা? এগুলো জাতীয়করণ করে। কি করণ করে? জাতীয়করণ মানে কি, সরকারি করে ফেলে আর কি। মনে করো চট্টগ্রাম কলেজ, কি কলেজ? সরকারি কলেজ। মহসিন কলেজ কি কলেজ? উইমেন কলেজ সরকারি কলেজ, মানে গরিব গরিব যারা আছে তারা পড়তে পারে মতো। তো সরকারি কলেজ, যাদের টাকা পয়সা একটু কম তারা পড়বে। এখন এবার কথাটা শুনো, এগুলো কি করণ করা হয়? জাতীয়করণ করা হয়। এই কথা বলিস না। এরপর 1983-তে বাবা, কত সালে? এই যে জাতীয়করণ করছে, বুঝছো, এগুলো তো সরকারি করছে। তো একটা কথা আছে না, সরকারি প্রতিষ্ঠানগুলো একটু লড়র বড় হয়, এই কারণে এগুলো লস খাইছে। কি খাইছে? এই জন্য 1983 সালে সেগুলো কাকে দিয়ে দিছে বাবা? ব্যক্তি মালিকানায়। বলো যে ভাই আপনারা দেখেন, লাভ হলে আপনারা নিয়ে। যখন ব্যক্তি মালিকানায় পাইছে তখন এগুলো তো মুনাফা করতেছে। কি করতেছে? মুনাফা করতেছে। দেখে 2010 সালে এসে, কত সালে বলে যে তুমি খাবা আমি খাবো না, তা হবে না। বলে যে ভাগাভাগি করে খাবো, চলো আমরা পিপিপি করি। কি করি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করি। কত সাল থেকে বাবা? তাহলে দেখো, এক সময় মালিকানা কার ছিল? 1972 সালে মালিকানা কার ছিল? জাতীয়করণ মানে কি, মালিক কার? সরকার। 86 সালে কাকে দেওয়া হয়েছিল?
2010 সালের পর থেকে কি চলতেছে? পিপিপি চলতেছে। আগে আগে কিন্তু এগুলো ব্যক্তিরা দেখতো, ঠিক আছে? তো আমরা একটু কথাগুলো সুন্দর করে গুছাইয়ে লিখতে পারলে আমাদের ভালো লাগবে আর কি। তাহলে আমরা কথাগুলো এভাবে লিখি। 1972 সালে বাংলাদেশের শিল্পসমূহ জাতীয়করণ করা হয়। 1972 সালে বাংলাদেশের শিল্পসমূহকে 1972 সালে বাংলাদেশের শিল্পসমূহকে কি করা হয় বলতো? অধ্যায় 2টা থাকবে। কিন্তু এগুলো তো আমি থাকবো কিনা সন্দেহ। আমি ছুটিতে থাকলে 2-1টা ক্লাস মিস যাবে। আচ্ছা দেখি ওগুলো আগে নিয়ে ফেলবো। 1972 সালে বাংলাদেশের শিল্পসমূহ কি করা হয়? জাতীয়করণ করা হয়। এবার লিখো শিল্পনীতি 1986 ঘোষণার মাধ্যমে, শিল্পনীতি 1986 ঘোষণার মাধ্যমে একসাথে লিখতে পারো, নিচের লাইনে লিখতে পারো। শিল্পনীতি কত বলছি? 1986 ঘোষণার মাধ্যমে শিল্পসমূহকে ব্যক্তিকরণ করা হয়। শিল্পসমূহকে কি করণ করা হয়? 1986 ঘোষণার মাধ্যমে শিল্পসমূহকে ব্যক্তিকরণ করা হয়। ব্যক্তিকরণ করা হয় লিখছো? তাদের লিখো ব্যক্তিকরণ করা হয়। এবার লিখো শিল্পনীতি 2010 ঘোষণার মাধ্যমে। শিল্পনীতি কত বলতো? 2010 ঘোষণার মাধ্যমে। শিল্পনীতি 2010 ঘোষণার মাধ্যমে পিপিপি বাস্তবায়ন করা হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাস্তবায়ন করা হয়। একটু লিখে রাখো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাস্তবায়ন করা হয়। দেখছো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে বুঝো? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে কি বলছি বলতো? সরকার এবং বেসরকারি দুইটা মিলে করবে। তাহলে বাংলাদেশের শিল্পসমূহ এখন কোন মালিকানায় চলে বলতো? পিপিপি মালিকানায় চলে। কোন মালিকানায় চলে? পিপিপি। এবার 3 নম্বর লিখো। এটা তো 2 নম্বর গেল না, 3 নম্বর লিখো পণ্য উৎপাদন। মানে বাংলাদেশের শিল্পের মধ্যে কি ধরনের পণ্য উৎপাদন হয়? পণ্য উৎপাদন লিখো। উৎপন্ন পণ্যের প্রকৃতি অনুসারে, উৎপন্ন পণ্যের প্রকৃতি অনুসারে শিল্পসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে কি করা যায়? ভাগ করা যায়। উৎপন্ন পণ্যের প্রকৃতি অনুসারে শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। লিখছো? না লিখলে লিখো। 1 নম্বর লিখো ভোগ্য দ্রব্য বা চূড়ান্ত দ্রব্য শিল্প। 2 নম্বর লিখো মাধ্যমিক দ্রব্য শিল্প। মাধ্যমিক দ্রব্যের 4 নম্বর কি হবে বলো তো? 3 নম্বর ভোগ্য বা চূড়ান্ত গেছে না? আবার প্রাথমিক দ্রব্য তো কৃষি। প্রাথমিক দ্রব্য কি? ওগুলো তো কৃষি থেকে পাবো, এটা তো প্রক্রিয়াকরণের দরকার নাই। এটা হবে মূলধনী দ্রব্য শিল্প। 12 বছর অভিজ্ঞতা লস খাইছে। মূলধনী দ্রব্য শিল্প। তাহলে আমাদের উৎপন্ন দ্রব্যের প্রকৃতি অনুসারে শিল্প কয় ধরনের হচ্ছে? 3 ধরনের। ভোগ্য দ্রব্য শিল্প তোমার হচ্ছে কি কোনটা? ভোগ্য মানে হচ্ছে যেগুলো খাওয়া, মনে করো পোশাক, খাবার দাবার, ঠিক আছে? এগুলো হচ্ছে ভোগ্য দ্রব্য বা চূড়ান্ত দ্রব্য। মাধ্যমিক হচ্ছে ওই আঠা, ময়দা, সুতা। মূলধনী দ্রব্য বলতে হচ্ছে তোমার এই যে আধুনিক যন্ত্রপাতিগুলো বোঝায়, যন্ত্রপাতি। ভাইয়া কয়টা গেল? যে 3টা। কয়টা গেল? 3টা।
4 নম্বর লিখো কর্মসংস্থান। আচ্ছা, এখানে একটা কথা লিখতে ভুলে গেছি, এই কথাটা খেয়াল করো। এগুলোর মধ্যে বাংলাদেশের সব থেকে বেশি পণ্য উৎপাদন হয় ভোগ্যদ্রব্য। কোন দ্রব্য বলো তো? তাহলে লিখো বাংলাদেশের শিল্পসমূহের মধ্যে বেশিরভাগই ভোগ্যদ্রব্য উৎপাদনকারী শিল্প। বাংলাদেশের শিল্পসমূহের মধ্যে বেশিরভাগই ভোগ্যদ্রব্য উৎপাদনকারী শিল্প। বাংলাদেশের শিল্পসমূহের মধ্যে অধিকাংশই ভোগ্যদ্রব্য উৎপাদনকারী শিল্প, মানে হচ্ছে আমাদের বাংলাদেশে যেগুলো আছে বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান হচ্ছে ভোগ্যদ্রব্য উৎপাদন করে। কি বলেছে বলতো? বাংলাদেশে শিল্পসমূহের অধিকাংশ ভোগ্যদ্রব্য উৎপাদনকারী শিল্প। বাংলাদেশের শিল্পসমূহের অধিকাংশ ভোগ্যদ্রব্য উৎপাদনকারী শিল্প। লিখে ফেলছো? এরপর আসো 4 নম্বর লিখো কর্মসংস্থান। কি সংস্থান বলো তো? ও বাবা, কি লেখা! কর্মসংস্থান। দেখো বাংলাদেশে 2005 সালে, কত সালে? 2005 সালে শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। কয় ভাগে ভাগ করা হয়েছিল? আগে বুঝো। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, আর হচ্ছে বাসার। কয় প্রকার বাবু? এই 4 প্রকারের মধ্যে বুঝিও ভাইয়া, বুঝিও কথা। বৃহৎ শিল্পে উৎপাদন বেশি হয়। কি হয়? তবে মানুষ বেশি কাজ করে হচ্ছে কোথায়? ক্ষুদ্র আর কুটিরে। মানুষ কাজ করে বেশি হচ্ছে ক্ষুদ্র আর কুটিরে, কিন্তু উৎপাদন বেশি হয় কোথায়? কারণ যন্ত্রপাতি দিয়ে হয়তো ওই জন্য। এই জন্য তো বলছি বেশিরভাগ মানুষ তো গ্রামে থাকে, শহরে বা কয়জনে থাকে। এই জন্য তোর বাড়ি উৎপাদন বেশি হয় কোথায়? উৎপাদন কোথায় বেশি হয়? গ্রামে বেশি হয়। উৎপাদন বেশি হয় কোন শিল্পে? বৃহৎ শিল্পে। কিন্তু কর্মসংস্থান বেশি কোথায়? কর্মসংস্থান কোথায় বলতো? ক্ষুদ্র এবং কুটিরে। তাহলে আমরা কথাটা এভাবে লিখবো। লিখো কথাটা একটু লিখো। লিখো বৃহদায়তন শিল্পে উৎপাদন পরিমাণ বেশি হলে ও না 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 কিছু দরকার, এগুলো হুদাই লিখে লাভ, এগুলো লেখার দরকার নেই। যেটা বলতেছে ওটা লিখো। বৃহদায়তন শিল্পে উৎপাদনের পরিমাণ বেশি হলেও, বৃহদায়তন শিল্প উৎপাদনের পরিমাণ বেশি হলেও, বৃহদায়তন শিল্প উৎপাদনের পরিমাণ বেশি হলেও লিখছো। ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মসংস্থানের পরিমাণ বেশি। বৃহদায়তন শিল্প উৎপাদনের পরিমাণ বেশি হলেও ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মসংস্থানের পরিমাণ কি বলতো? বেশি। ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মসংস্থানের পরিমাণ বেশি। ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মসংস্থানের পরিমাণ বেশি। লিখছো বাবা, লিখছো? একটা কথা মনে রাখবা, এইগুলোতে প্রায় 87% মানুষ কাজ করে। ক্ষুদ্র ও কুটির শিল্পে কয় % মানুষ কাজ করে? আর 13% মানুষ কোথায় কাজ করে বলতো? বৃহদায়তন মাঝারিতে। এখানে না লেখা দরকার নেই। এই 13%-এর মধ্যে বৃহদায়তনের মধ্যে কয় % মানুষ কাজ করে? বলো না। এই 13%-এর মধ্যে অধিকাংশ মানুষ কাজ করে হচ্ছে বস্ত্র ও তাঁতে। কোথায় বলতো? বস্ত্র ও তাঁত শিল্প হচ্ছে বৃহদায়তন শিল্প। বস্ত্র ও তাঁত শিল্প কি শিল্প? এই যে বৃহদায়তন শিল্পের মধ্যে বেশিরভাগ মানুষ কাজ করে কোথায়? বস্ত্র ও তাঁতে। ওই জন্য আমরা কথাটাও লিখে রাখবো। লিখো বৃহদায়তন শিল্পের মধ্যে বস্ত্র ও তাঁত শিল্পে কর্মসংস্থানের প্রাধান্য বেশি। বৃহদায়তন শিল্পের মধ্যে বস্ত্র ও তাঁত শিল্পে কর্মসংস্থানের প্রাধান্য বেশি। বস্ত্র ও তাঁত শিল্পে কর্মসংস্থানের প্রাধান্য বেশি। ভাইয়া তোমরা যদি বই পড়ো তাহলে দেখবা অনেক কথাবার্তা লেখা আছে। এই অনেকগুলো কথাবার্তা থেকে আমি পড়ালেখা করে তোমাদেরকে একদম অল্প অল্প পড়া লিখে দিচ্ছি। এগুলো আর আল্লাহ হস্তে মুখস্থ করিও। মাঝারিতে কাজ করে ওই 13% হচ্ছে দুইটা মিলে। তারপর আমরা কথায় কথায় ধরলাম আর কি। বস্ত্র ও তাঁত শিল্পে কর্মসংস্থানের প্রাধান্য বেশি। বস্ত্র ও তাঁত শিল্পে কর্মসংস্থানের প্রাধান্য বেশি বলা হচ্ছে। মানুষ যদিও তোমার হচ্ছে বৃহদায়তন শিল্পে একটু কম, তারপরও এই বৃহদায়তনের মধ্যে সব থেকে বেশি মানুষ কাজ করে হচ্ছে বস্ত্র ও তাঁত শিল্পে।
তাহলে এটা কর্মসংস্থান গেল, কি গেল বলো তো? কর্মসংস্থান। এরপর লিখো 5 নম্বর লিখো ক্ষুদ্র ও মাঝারি, কি বলেছে বলো তো? মাঝারি শিল্পের অবস্থান। একটা কথা মনে রাখো, মানুষ যদি আগে কুটির শিল্প নিয়ে বেশি ব্যস্ত ছিল, এখন বর্তমানে কুটির শিল্প হ্রাস পাচ্ছে। কুটির শিল্পে মানুষ কাজ করা কমায় দিচ্ছে। যাদের হালকা পাতলা একটু টাকা আছে তারা ওই টাকা দিয়ে এনে হতা হর যাতে আই ফিজি হতা বন্ধ করে দিয়ে সবার যাতে আই অন্য বিষয়টা মানে তালে তাল মিলে গেল। বুঝো ভাই বলতেছে আর কি, অসুস্থ তো আবার বদুয়া দিলে মরি তরি দিলে মনে করো সবসময় তো আর মেজাজ খারাপ হয় না, বা সবসময় মেজাজ ভালো থাকে না। একদিন খারাপ হবে, একদিন এমন ভাবে আচরণ করবো যে তোমরা আর আমাকে চিনোই না জীবনে। কিরে আমরা এত বছর জয় স্যারকে কি চিনি, আর সে এখন কি করতেছে। ওইরকম এত বেশি খারাপও না যদিও, কিন্তু ভালো মানুষগুলো খারাপ হলে কিন্তু বেশি খারাপ হয়ে যায়। তা আমিও এরকম। এই বাবা শুনো, আগে মানুষ বেশিরভাগ কোথায় কাজ করতো? কুঠিরে, মানে নিজের পরিবার নিয়ে কাজ করতো। এখন মানুষ নিজের পরিবারের বাইরে এসে কাজ করতে চায়, মানে কয়েকজন মিলে কাজ করতে চায়। এই জন্য এখন বর্তমানে প্রাধান্য পাচ্ছে কি বলতো? ক্ষুদ্র মাঝারি। কি প্রাধান্য পাচ্ছে? এই জন্য এটাকে এসএমই একটা প্রোগ্রামও বলা হয়, বুঝছো? এসএমই মানে কি বলতো? স্মল অ্যান্ড বলো না মিডিয়াম এন্টারপ্রাইজেস। দেখো এই এসএমই কে কি বলেছে বলতো? এসএমই কে বর্তমানে কর্মসংস্থান বৃদ্ধির কি বৃদ্ধির বলতো? বলো না কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাময় খাত বলা হয়। সম্ভাবনাময় খাত বলা হয়, বলে বিবেচনা, বিবেচনা করা হয়। লিখো এসএমই কে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাময় খাত বলা হয়। এসএমই কে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাময় খাত বলে বিবেচনা করা হয়। এসএমই কে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাময় খাত বলে বিবেচনা করা হয়। এখন পরীক্ষা যদি আসে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাময় খাত কোনটি বলতো? এসএমই মানে কি বলতো? ক্ষুদ্র মাঝারি শিল্প, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। লিখিছো? আমাদের হারা লিখ। 5টা গেল, কি গেল বাবা? 8টা লিখো নারীদের প্রবেশাধিকার। আমাদের বাংলাদেশের শিল্পের মধ্যে নারীদের প্রবেশাধিকার আছে। তোমরা চাইলে শিল্পের কারখানায় জয়েন করতে পারো। করবা কি না গার্মেন্টসে? ইয়েস স্যার, তুই ওটা নারী। নারীদের কি বাবা কাদের? নারীদের প্রবেশাধিকার। এটা কয় নম্বর বাবা? এই লিখছো লিখো শিল্পনীতি 2010 অনুসারে। বাবা কত সালে, কত অনুসারে? শিল্পনীতি 2010। শিল্পনীতি 2010 অনুসারে নারীদের কর্মক্ষেত্রে সরাসরি অংশগ্রহণের সুযোগ করা হয়। কর্মক্ষেত্রে শিল্পনীতি 2010 অনুসারে কি বলেছি বলো? শিল্পনীতি 2010 অনুসারে নারীদের সরাসরি কর্মসংস্থান আচ্ছা আমি আবার বলি, কি বলছি বলো না আমাকে। কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। নারীদের সরাসরি কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কর্মক্ষেত্রে ক্ষেত্রে বানানো হচ্ছে নারীদের সরাসরি কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কত সাল থেকে দেওয়া হচ্ছে বলতো? এর আগে নারীরা কোথায় কাজ করতো? ঘরে, রাস্তায়। তোরা বিয়ে ধরে ফিরে দিস। আচ্ছা যাই হোক, এবার
দেখো আমি কতগুলো দেখো এতক্ষণ যা লিখেছি, এই হয়তো শোনো, এতক্ষণ যা লিখেছি পয়েন্টও বলছি, পয়েন্টের আলোকে কথাও বলছি, বলছি কি বলি নাই? এখন যেগুলো বলবো সেগুলোর আলোকে কোনো কথা বলবো না। এর আগেরগুলো বলছি এখন বলবো না, কেন? পার্থক্য কি জানো? কারণ এর আগে যেগুলো বলছি, এর আগের মধ্যে যেগুলো বলছি, এগুলো সবগুলো অনুধাবনমূলক প্রশ্ন। কি প্রশ্ন বলো তো? পরীক্ষা আসবে বাংলাদেশের শিল্পের পণ্য উৎপাদন সম্পর্কে ব্যাখ্যা করো। পরীক্ষা আসবে বাংলাদেশের শিল্পের উপকারগুলো ব্যাখ্যা করো। বাংলাদেশের শিল্পের মালিকানার ধরন ব্যাখ্যা করো। এগুলো আসবে না পরীক্ষায়? ওই জন্য আমি ব্যাখ্যাগুলো লিখে দিছি। এখন যেগুলো বলতেছি সেগুলো আমরা প্রয়োগে লিখবো। যে কোথায় লিখবো? যে প্রয়োগে লিখবো। যে কত নম্বর পর্যন্ত গেছে আমাদের? 6। এবার লিখো 7 নম্বর। এরকম 7, 8 এভাবে করে লিখো, একটার পর একটা লিখো। পোশাক শিল্পের দ্রুত প্রসার। পোশাক শিল্পের দ্রুত প্রসার। পোশাক শিল্পের কি বলতো? দ্রুত প্রসার। তারপর লিখো ওষুধ শিল্পের দ্রুত প্রসার। ওষুধ শিল্পের দ্রুত ব্যাপক প্রসার লিখো। ব্যাপক, এটা দ্রুত নয়, এটা ব্যাপক প্রসার। এটা এখন বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় খাত বলা হয় ওষুধকে। মনে রাখবা, সবচেয়ে বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় খাতকে? ওষুধ। মনে রাখবা। হ্যাঁ, এরপর লিখো মূলধনের স্বল্পতা। মূলধনের কি বলতো? আমাদের শিল্পে টাকা পয়সা কম আর কি, মানুষের গরিব। তারপর 10 নম্বর লিখো খনিজ সম্পদের অভাব। কি বলেছে বাবা? খনিজ সম্পদের অভাব। হ্যাঁ, ওষুধ না তো, খনিজ তো মাটি দিচ্ছে তাকে, পেট্রোল ওগুলা। ওষুধ কেন? খনিজ সম্পদের অভাব, এটা আলাদা একটা পয়েন্ট। লিখছো? এবার লিখো শক্তি সম্পদের অভাব। শক্তি, ওই গ্যাস, বিদ্যুৎ, পানি বলছি না, ওগুলোকে বলা হয় আর কি। ঠিক আছে, শক্তি সম্পদের অভাব। শক্তি সম্পদের অভাব। লিখছো? আমি কয়টা লিখছি? 11টা বলেছি। তোমরা তাহলে জায়গা রাখো 12, 13, 14, 15। বাসায় এই 4টা নিজে থেকে লিখবা। 12, 13, 14, 15 কোথায় থেকে লিখবা? যে নিজে থেকে, বই পড়ে নিজে থেকে। এবার আরেকটা জিনিস পড়াবো, লিখো শিল্পের শ্রেণীবিন্যাস। বাবা, কার শ্রেণীবিন্যাস? শিল্পের শ্রেণীবিন্যাস। এই কার শ্রেণীবিন্যাস? দেখো, এই যে আমরা যে শিল্পের বিভাজন করতেছি, এটা আমি আর তুমি করতে পারবো না। এগুলো করা হয় শিল্পনীতির মাধ্যমে। কিসের মাধ্যমে? শিল্পনীতির মাধ্যমে। এই জন্য আমরা লিখবো, আমরা 3টা সাল নিয়ে পড়বো। আচ্ছা, বাংলাদেশের প্রথম শিল্পনীতি কত সালে প্রণয়ন করা হয় জানো তোমরা কেউ? বাংলাদেশের প্রথম শিল্পনীতি কত সালে? তাহলে একটু লিখে ফেলো দয়া করে। লেখো বাংলাদেশে সর্বপ্রথম শিল্পনীতি প্রণয়ন করা হয়। বাংলাদেশের সর্বপ্রথম শিল্পনীতি প্রণয়ন করা হয় বাংলাদেশে সর্বপ্রথম শিল্পনীতি প্রণয়ন করা হয় 1973 সালে। তুই পারছস? 1973 সালে লিখছো? এরপর এই 1973 সালে একদম সর্বপ্রথম শিল্পনীতি। কিন্তু আমরা এটা পড়বো না, আমরা রিসেন্ট 3টা সাল নিয়ে পড়ালেখা করবো। ঠিক আছে,
এই জন্য আমরা একটু লিখবো সুন্দর করে। লিখো শিল্পনীতি 2005 অনুসারে, শিল্পনীতি 2005 অনুসারে। এগুলো তোমরা অ্যারো দিয়ে লিখিও বাবা, অথবা তোমরা এগুলো ডিস্ক বলে অনেকে, এরকম ফোটা ফোটা এরকম যেটা ইচ্ছে সেটা দিয়ে লিখো। এমনিতে বড়দের মতো লিখে ফেলিও না। শিল্পনীতি কত? 2005 অনুসারে শিল্প সমূহকে 4 ভাগে ভাগ করা হয়। শিল্প সমূহকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। লিখছো? তারপর লিখো শিল্পনীতি 2010 অনুসারে শিল্প সমূহকে ডট ডট দিলে আমি গায়ের উপর ডট ডট বসে দিব। শিল্প সমূহে কি বলি ওটা ভাটা, শিল্পনীতি 2010 অনুসারে কি বলেছি বলো? শিল্পনীতি 2010 অনুসারে শিল্প সমূহকে 9 ভাগে ভাগ করা হয়। শিল্প সমূহকে কয় ভাগে ভাগ করা হয়? 9 ভাগে। ফুল লেখ নোডর কাতার ফুল ইকেত করে আরো মাস্টরিতি শিল্প সমূহকে কথাটা লিখে দেয়। তারপর লিখো শিল্পনীতি 2016 অনুসারে, শিল্পনীতি 2016 অনুসারে শিল্প সমূহকে 12 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করে? 12 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা একটু সালগুলো একটু লিখে ফেলি। শিল্পনীতি, এই শিল্পনীতি প্রথমটা কত? একটা 2005, আরটা হচ্ছে কত? হ্যাঁ ওটা এর পরবর্তীতে আরো কয়বার এই পর্যন্ত 9-10 বার শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। ওটা আমরা বলবো 1973। তাহলে শিল্পনীতি 2005, 10, 16 আমরা প্রকারভেদগুলো একটু লিখে ফেলি। হ্যাঁ এখানে হচ্ছে লিখো 1 নম্বর লিখো বৃহৎ শিল্প, দ্রুত লিখবা। 2 নম্বর লিখো মাঝারি শিল্প, তারপর লিখো ক্ষুদ্র শিল্প, তারপর লিখো কুঠির। কি শিল্প বলো তো? কুটির শিল্প। গেল। একইভাবে এখানেও একই রকম। একটা হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, অতি ক্ষুদ্র অথবা মাইক্রো শিল্প। এই শিল্প কথাটা লিখবা। 5 নম্বর হচ্ছে কুটির শিল্প। এগুলো ছাড়া আরো কিছু যুক্ত হয়েছে। হাইটেক শিল্প, এগুলো আমরা পড়বো আপাতত আজকে লিখে নিয়ে গিয়ে মুখস্থ কর। তারপর লিখো সংরক্ষিত শিল্প। এগুলো ব্যাখ্যা আজকে পড়ে ফেলবা, নাহলে আমি পরবর্তী ক্লাসে পড়াবো তোমাকে। আট নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প। এই কথা একটু কম বলে, একটু দ্রুত লিখো। হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, নিয়ন্ত্রিত শিল্প, অগ্রাধিকার শিল্প। অগ্রাধিকার শিল্প এখানে 1 থেকে 9 সবগুলো লিখবা। ওগুলোর পর 10 নম্বরে লিখবা হচ্ছে উচ্চ অগ্রাধিকার শিল্প। উচ্চ অগ্রাধিকার শিল্প। 11 নম্বর হচ্ছে হস্ত ও তাঁত শিল্প। তারপর সৃজনশীল শিল্প। কত প্রকার বলছি? যা হ্যাঁ বলো। অতি ক্ষুদ্র বা মাইক্রো শিল্প।
এই দরজা চাই দে। লিখছো লিখছো 12 প্রকারগুলো লিখছো? ওদিকে একটাকে নয় সবগুলো হবে, একটা করে আরো 3টে যুক্ত হয়েছে আর কি। তাহলে এগুলো হচ্ছে আজকের বিষয়।